আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আমার হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, বেশ। তো তোমাদের আজকে প্রথম বায়োলজি ক্লাস। তো আমি একদম প্রথম থেকে শুরু করছি, মানে একদম ফার্স্ট চ্যাপ্টার, একদম ফান্ডামেন্টাল প্রিলিমিনারি চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে সেল। তো তোমাদের কারোর সেল সম্বন্ধে কোনো কিছু মনে আছে, সেলের ব্যাপারে? দুজনকে দেখতে পাচ্ছি, সুস্মিতা আর অনিমেষ। দুজনে কারোর সেলের ব্যাপারে কিছু মনে আছে? মনে আছে কিছু সেলের ব্যাপারে? হ্যালো? স্যার, হ্যাঁ স্যার, মনে আছে। মনে আছে। ওকে, বেশ। আর অনিমেষ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, পাচ্ছি। আমার বয়স অনেক, ঠিক আছে। আর হচ্ছে কি, আমি অনেক কিছু ভুলে গেছি আর কি। পড়ি কিন্তু এখন মেমোরাইজ একটু কমই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে শুরু করছি, যেখানে বুঝতে অসুবিধা হবে নির্দ্বিধায় আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা। ওকে ওকে, চলো। তো সেল বা কোষ, আমি একদম এক্সাম ওরিয়েন্ট করে আমরা এগোবো। এক্সামে যেরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসে বা যে জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসছে, সেল বা যেটাকে আমরা বাংলায় বলছি কোষ। ওকে, আচ্ছা। সেল বা কোষ শুরু করার আগে শুরুতেই আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা সম্বন্ধে ছোট থেকে আমরা পড়ে এসেছি দুটো স্টেটমেন্ট। এক নাম্বার স্টেটমেন্ট হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ আওয়ার বডি, অর্থাৎ আমাদের দেহের ক্ষুদ্রতম একক। নাম্বার টু, সেকেন্ড স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, অর্থাৎ কার্যগত ও গঠনগত একক। ঠিক আছে, আমি যখনই স্টেটমেন্ট কথাটা বলবো, মাথায় রাখবে সেটা হচ্ছে মানে পরীক্ষার অ্যাকচুয়ালি প্রশ্ন। মানে তোমাকে কোশ্চেনটা এরকম ভাবে দিল যে স্মলেস্ট ইউনিট অফ আওয়ার বডি ইজ, আমাদের দেহের ক্ষুদ্রতম এককটি হলো, এবিসিডি অপশন দিয়ে দিল। অ্যান্সার হচ্ছে সেল বা কোষ। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো আসে, জাস্ট এই দুটো স্টেটমেন্ট জাস্ট একটু মাথায় রাখা, আর কিছুই না। এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা এককোষী না বহুকোষী? আমরা বহুকোষী স্যার। আমরা বহুকোষী, রাইট, ভেরি গুড। তার মানে আমরা হচ্ছি মাল্টি সেলুলার। তো আমরা তো আর একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন বিবর্তন হয়েছে, হয়ে আমরা তৈরি হয়েছি। তো বিবর্তনের ইতিহাসের একদম শুরুর দিকে, অর্থাৎ একটা সময় তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, তারপর প্রাণ এলো, প্রাণ আসার পর একটা কোষ তৈরি হলো। সেই কোষটা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আজকে আমরা এসে হাজির হয়েছি। তো ধরা যাক তোমার দেহ থেকে আমি একটা কোষ নিলাম, তোমার হাত থেকে আমি একটা কোষ নিলাম, আর ওই কয়েক লক্ষ কোটি বছর আগের কোনো একটা কোষকে আমি জোগাড় করে নিয়ে এলাম। তো এই যে দুটো কোষ, এই দুটো কোষ কি একই রকম হবে? না। না স্যার। কখনোই না। কারণ আমাদের মধ্যে অনেক বিবর্তন হয়, অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে ওই লক্ষ কোটি বছর আগে যে কোষটা, সেটাকে তো আমি ওল্ড সেল বলতেই পারি। হুম। তার এগেনস্টে তোমার হাত থেকে যেটা নিচ্ছি, সেটাকে আমি নিউ সেল বলতেই পারি, হ্যাঁ নতুন স্যার। কোষ। হ্যাঁ, বেশ। এটা বায়োলজিক্যাল। প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক। হ্যাঁ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। হ্যাঁ, সেটা পরে আসছি। বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজেতে আমরা ওল্ডকে ওল্ড বলি না, নিউকে নিউ বলি না। ওল্ডকে আমরা কি বলবো? ওল্ডকে আমরা বলবো, মানে ওল্ড সেলের জায়গায় আমরা বলবো প্রোক্যারিওটিক কোষ, সেল। না, প্রিমিটিভ সেল। আর নিউকে আমরা বলবো অ্যাডভান্স সেল। ঠিক আছে, অনুন্নত আর উন্নত কোষ।
বাংলায় যদি বলো, ওকে। এই প্রিমিটিভ সেলকে আমরা বায়োলজিক্যাল টার্ম অনুযায়ী বলে থাকি প্রোক্যারিওটিক সেল, আর এটাকে আমরা বলে থাকি ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার কাছে দু রকমের কোষ হলো, একটা হলো প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হোক বা ইউক্যারিওটিক কোষ হোক, এই পার্টটা আমার কমন, ক্যারিওটিক, তাই তো? এই ক্যারিওটিক পার্টটা নেওয়া হয়েছে ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ক্যারিওস। ক্যারিয়ন, ঠিক আছে, যেটার নাম মানে যেটা একটা ল্যাটিন শব্দ, নিউক্লিয়াস। যেটার ইংলিশে মানে করা হলো নিউক্লিয়াস। এবার এই যে নিউক্লিয়াস টার্মটা, এই নিউক্লিয়াস শব্দটা কে প্রপোজ করেছিল? প্রপোজড বাই বা কয়েন্ড বাই কে? এটা করেছিল ডক্টর রবার্ট, সরি, কক। রবার্ট ব্রাউন। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, অপশনে এত বড় নাম দেয় না, অপশনে হয়তো খালি ব্রাউনটাই থাকে, ওকে। আচ্ছা, তার মানে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস হচ্ছে প্রোক্যারিওটিক, আর অ্যাডভান্স টাইপ অফ নিউক্লিয়াস হচ্ছে ইউক্যারিওটিক। আচ্ছা, প্রোক্যারিওটের সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা কি পাই? এর এক্সাম্পল পাই সবচেয়ে ভালো হচ্ছে ব্যাকটেরিয়া। আর এর এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই যে কোনো রকমের প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। ঠিক আছে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এদেরকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ, ওকে। আচ্ছা, বেশ, এবার একটু মনে করে দেখো, আমরা যখন ছোটবেলায় কোষ পড়েছি, আমরা কোষের নানা রকমের উপাদানের নাম পড়েছিলাম, কোষ প্রাচীর, কোষ পর্দা থেকে শুরু করে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, অনেক রকম কিছু পড়েছি। অত আমার মাথা রাখার দরকার নেই, বেছে বেছে কয়েকটা মাথা রাখবো। কেন? দুটো কারণ। এক, ওই গুটি কয়েক অঙ্গাণু বলো বা উপাদান বলো, কোষীয় উপাদান বলো, যাই বলো, তার উপর বেস করে আমরা ডিসাইড করি whether the cell is prokaryotic or eukaryotic in nature, মানে কোষটা আমরা প্রোক্যারিওটিক এর মধ্যে ফেলবো না ইউক্যারিওটিক এর মধ্যে ফেলবো, সেটাকে ওটাগুলোর উপর নির্ভর করে, তাদের গঠন এবং কাজের উপর নির্ভর করে। আর দ্বিতীয়, আমরা যদি একটু পিওয়াইকিউ ঘাঁটি, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তাহলে দেখবো যে কোষের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে মেনলি এই অঙ্গাণু বা এই উপাদানগুলোকে বেস করেই আসছে। তাহলে কোনগুলো? অর্থাৎ মেজর সেলুলার, সরি, অর্গানেলস খালি না বলে এখানে আমি মেজর সেলুলার কম্পোনেন্টস বলছি, অর্থাৎ উপাদান। কি কি? এক নাম্বার সেল ওয়াল, ওকে। আচ্ছা, যে উপাদানগুলো আমি বলবো সেই উপাদানগুলোর প্রত্যেকটারই কিছু না কিছু, ওই প্রথমে যেরকম স্টেটমেন্ট বললাম ওরকম স্টেটমেন্ট থাকবে, একটা দুটো তিনটে যার যেরকম স্টেটমেন্ট থাকছে, অর্থাৎ সেগুলোকে ঘিরে কোয়েশ্চেন করছে, ঠিক আছে, প্লাস আদার্স এগুলো থাকছে। তো প্রথম হচ্ছে আমার সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেটাকে আমরা বলছি। কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীর সেল ওয়ালের প্রথম স্টেটমেন্ট
প্রথম স্টেটমেন্ট, 1 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে dead part of a living cell, সজীব কোষের একমাত্র মৃত অংশ হচ্ছে কোষ প্রাচীর। এই স্টেটমেন্টটা তুলে কোশ্চেন দিয়ে এবিসিডি অপশন দিয়ে দেয়, আমার অ্যান্সার হবে সেল ওয়াল। ওকে, দ্বিতীয়, মেড আপ অফ ক্যালসিয়াম, লিগনিন, পেকটিন, সেলুলোজ এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ কোয়েশ্চেনটা এখান থেকে এরকম ভাবে দিয়ে দেয় যে লিগনিন ইজ ফাউন্ড ইন দা এবিসিডি অপশন দিয়ে দিল, সেখানে দেখলে অপশনে সেল ওয়াল আছে, তোমার অ্যান্সার সেল ওয়াল হবে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টে একটু মাথায় রাখবে, chitin is mainly found in fungal cell wall, অর্থাৎ কাইটিন মূলত ছত্রাকের কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায়, নরমালি অন্যান্য কোষ প্রাচীরে কাইটিন দেখতে পাওয়া যায় না। এই পয়েন্টটা একটু মাথায় রেখো, কাইটিনের পয়েন্টটা। ঠিক আছে, কাইটিনের পয়েন্টটা একটু মাথায় রেখো। ওকে, আচ্ছা, কারণ এটা মূলত ছত্রাকের কোষ প্রাচীরেই আমরা দেখতে পাই। 4 নাম্বার আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে provides rigidity to the cell, অর্থাৎ কোষকে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ দৃঢ়তা প্রদান করে মানে কি, এটা কিন্তু কোনো না কোনো ভাবে বাইরে থেকে প্রোটেকশনও দিচ্ছে, সুরক্ষাও দিচ্ছে কোষকে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা প্রোক্যারিওটিক কোষ বলি, প্রোক্যারিওটিক সেল বলি, তাহলে সেল ওয়াল কিন্তু এখানে মাস্ট বি প্রেজেন্ট। কোষ প্রাচীর প্রোক্যারিওটিক কোষে থাকবেই থাকবে। তার মানে প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল আমি কি বলেছিলাম, ব্যাকটেরিয়া। ঠিক আছে, তার মানে ব্যাকটেরিয়ার কোষ যদি হয় তাতে কোষ প্রাচীর থাকবেই থাকবে। উইদাউট সেল ওয়াল ব্যাকটেরিয়া পসিবল নয়। অন্যদিকে ইউক্যারিওটিক সেল যদি হয়, এখানে মে বি প্রেজেন্ট, মে বি অ্যাবসেন্ট। ঠিক আছে, অন্যান্য কোষ প্রাচীর যদি মানে ইউক্যারিওটের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ওকে, মাথায় রাখবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্ল্যান্ট সেল, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে। অ্যাবসেন্ট এটা হচ্ছে অ্যানিমাল সেল, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে সেল ওয়াল থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, প্রোক্যারিওটিক কোষে আমি বললাম সেল ওয়াল থাকবেই থাকবে। ইউক্যারিওটিক কোষ যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে থাকবে, প্রোক্যারিওটিক কোষ যদি হয় তাহলে থাকবে না, তাই তো? আচ্ছা, এবার এখানে একটা মাথা রাখবে যে প্রোক্যারিওটিক কোষে সেল ওয়ালের পাশাপাশি আরেকটি বস্তু আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে
পেপটাইডোগ্লাইকান বা মুরেন। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকান বা মুরেনও আমরা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর তার উপর একটা আস্তরণের মতো এই পেপটাইডোগ্লাইকানটা থাকে, যেটা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকা সত্ত্বেও থাকে না। এটা কিন্তু উদ্ভিদ কোষের সঙ্গে ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের একটা বড় তফাৎ। অনেক সময় দেখবে প্রশ্নটা এরকম ভাবে দিয়ে দেয় যে পেপটাইডোগ্লাইকান ইজ ফাউন্ড অন দ্য সেল ওয়াল অফ। বুঝতে পারলাম না একটু স্যার, এটা আমি আরেকবার বললাম বললাম। ব্যাকটেরিয়ার কোষের যে কোষ প্রাচীর তার উপর অতিরিক্ত আস্তরণের মতো পেপটাইডোগ্লাইকান নামক একটি পদার্থ দেখতে পাওয়া যায়, যেটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায় না। এটা অ্যাডিশনাল প্রোটেকশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যার জন্য অনেক সময় দেখে প্রশ্ন এরকম ভাবে দিয়ে দেয় যে পেপটাইডোগ্লাইকান কোন বা কার কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায়, এবিসিডি অপশন দিল, আমার অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। ঠিক আছে, দেখো বোঝা গেল? স্যার বেশ, যে কটা পয়েন্ট বললাম এ কটা পয়েন্ট কি মাথায় রাখা যাবে? স্যার হ্যাঁ স্যার স্যার। বেশ, আচ্ছা এগুলো কি তোমরা লিখে নিচ্ছ? কারণ হ্যাঁ লিখবো স্যার। স্যার। কারণ একটু পরে তো আমাকে পেজটা চেঞ্জ করতে হবে। তাহলে স্যার লিখছি স্যার। তাহলে কি ওপর দিকটা থেকে করে দেবো, না পয়েন্ট কি করবে বলো? স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট হচ্ছে না তো। স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, পরে স্ক্রিনশট লিখে স্যার দেবে। হয় না দেখি এখানে। হ্যাঁ হচ্ছে হচ্ছে স্যার। হ্যাঁ স্ক্রিনশট হবে, হবে না কেন? ঠিক আছে, লিখে নিলেই ভালো সাথে সাথে, তারপরে এখন স্ক্রিনশট নিয়ে পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা তো সেল ওয়ালের এই কটা পয়েন্ট একটু মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কম্পোনেন্টটা, অর্থাৎ নাম্বার 2 হচ্ছে সেল মেমব্রেন, বা এর আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেনকে বাংলায় আমরা কি বলছি? কোষ পর্দা বা প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা। গুড, ওকে। আচ্ছা, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের প্রথম যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথম যে স্টেটমেন্টটা আসছে কি, 1 নাম্বার স্টেটমেন্ট, সেটা হচ্ছে মোস্ট ইলাস্টিক পার্ট অফ দ্য সেল। ইলাস্টিক মানে স্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক মানে শেপ চেঞ্জ করা যায়। সবচেয়ে ইলাস্টিক পার্ট হচ্ছে বা সবচেয়ে স্থিতিস্থাপক অংশ হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। দ্বিতীয় পয়েন্ট, ফাউন্ড ইন অল লিভিং সেলস, অর্থাৎ প্রতিটি সজীব কোষেই আমরা কোষ পর্দা বা প্লাজমা পর্দা দেখতে পাবো। কোষ পর্দা বা প্লাজমা পর্দা ছাড়া কোনো কোষ গঠন সম্ভব নয়। ওকে, 3 নাম্বার, মেড আপ অফ, লিপিড লিপিড প্রোটিন সেট। গুড, প্রোটিন অ্যান্ড লিপিড বা ফ্যাট মেনলি। এটা ছাড়াও অনেক কিছু থাকে, আরো টুকটাক কিছু থাকে, সেগুলো আমি বাদ দিচ্ছি, মেনলি লিপিড বা প্রোটিন। ঠিক আছে, আচ্ছা আমি পরবর্তীকালে প্রোটিনটাকে পি দিয়ে ডিনোট করব আর লিপিডকে বা ফ্যাটকে এল দিয়ে। ঠিক আছে,
এটা মাথায় রেখো। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষেতে এটা এই কোষ পর্দা বা প্লাজমা পর্দা টু লেয়ার্ড স্ট্রাকচার, অর্থাৎ কিরকম, একটা স্তর প্রোটিনের, একটা স্তর লিপিডের, PL। whereas আমি যদি, তার মানে ব্যাকটেরিয়াতে আমার টু লেয়ার স্ট্রাকচার, whereas আমি যদি ইউক্যারিওটস এর কথা বলি, LPL। হ্যাঁ, এটা 3 অথবা 5 লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ আইদার এটা PLP 3 লেয়ার স্ট্রাকচার, প্রোটিন লিপিড প্রোটিন। যখন এরকম 3 লেয়ার স্ট্রাকচার হয়, ঠিক আছে, তখন সেই কোষ পর্দাগুলোকে আমরা বলছি ইউনিট মেমব্রেন, বা বাংলা একে আমরা বলি একক পর্দা। সবচেয়ে ভালো এর এক্সাম্পল কি? এর সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা পাই এয়ার ব্লাডার অফ ফিশ, অর্থাৎ পটকা। মাছের পটকা। ঠিক আছে, পটকার এই সাদা চামড়ার মতো, ওটাকে যদি মাইক্রোস্কোপে আমরা দেখি তাহলে আমরা দেখবো ইউনিট মেমব্রেন দেখছি বা এরকম একক পর্দা দেখছি। আচ্ছা, আমরা যদি বলতো পটকা মাছের কি কাজে লাগে? ওই তো ডুবতে ভাসতে সাহায্য করে। হ্যাঁ, জলে ডুবতে ভাসতে সাহায্য করে না? হ্যাঁ, জলের ওপর নিচে যাতায়াত করতে সাহায্য করে, ডুবতে ভাসতে সাহায্য করে। ভেরি গুড। আচ্ছা, আবার যখন আমরা 5 লেয়ার স্ট্রাকচার দেখছি, তখন কিরকম দেখছি? তখন দেখছি PLP 5টা লেয়ার। এবার দেখো 5 লেয়ার স্ট্রাকচার মানে এটা 3 লেয়ার, এটা 5 লেয়ার, তাই তো? 5টা স্তর, 5টা স্তরে দেখো এই অবধি যদি আমি যাই তাহলে একটা PLP আসছে, আবার এই পিটাকে যদি রিপিট করি তাহলে এখান থেকে আবার একটা PLP বেরোচ্ছে, অর্থাৎ মাঝখানের পিটাকে রিপিট করলে আমার দুটো PLP আসছে। সেই কারণে এই 5 লেয়ার স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি দ্বি-একক পর্দা। হ্যাঁ, ডাবল ইউনিট মেমব্রেন বা দ্বি-একক পর্দা। ঠিক আছে, মাথা রাখবে দ্বি-একক পর্দার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হিউম্যান, অর্থাৎ আমাদের মধ্যে যত পর্দা দেখতে পাওয়া যায়, মেমব্রেনস দেখতে পাওয়া যায়, দোজ অল আর 5 লেয়ার স্ট্রাকচার বা দ্বি-একক পর্দা। ঠিক আছে, আচ্ছা, এই কোষ পর্দার মধ্যে আবার অনেক রকমের ভাগ হয়, ভেদ্য পর্দা, অর্ধভেদ্য, প্রভেদক ভেদ্য, নানা রকম ভাগ দেখতে আমরা দেখে থাকি। অত ডিটেল আমার দরকার নেই, অন্তত এইরকম ছোট ছোট পয়েন্টস গুলো একটু মাথায় রেখো যেগুলো আমার এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? দেখো, না স্যার। ওকে, বেশ। এবার আমরা 3 নম্বর কম্পোনেন্টে চলে আসি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বাংলাতে নিউক্লিয়াসই বলা হয়। তো নিউক্লিয়াসের নিকনেম বা ডাকনাম কি মনে আছে? কি বলা হয় নিউক্লিয়াসকে? কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক, ভেরি গুড। অর্থাৎ
কিন্তু স্যার আমাদের তো ওই যে ইয়ে আছে না, ওই যে আমরা তো সবগুলো তো ওই দুই একক পর্দা আমাদের সবগুলো না, একটা তো আছে। যেমন কি? ধরেন নিতে গলগি গলগি বডিজ, হ্যাঁ, ভ্যাকুয়াম, এখানে যে হ্যাঁ, পর্দাগুলো সেগুলো তো ইউনিমেমব্রেন। হুম। আমি কি বললাম? মূলত ম্যাক্সিমাম। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসকে আমরা বলছি ব্রেন অফ দ্য সেল, কোষের মস্তিষ্ক। আচ্ছা, নিউক্লিয়াসের প্রথম পয়েন্ট যেটা, 1 নাম্বার, ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট মাথায় রাখবে, এটা হচ্ছে লার্জেস্ট অর্গানেল অফ দ্য সেল, অর্থাৎ কোষের বৃহত্তম অঙ্গাণু। অর্গানেল কথাটার অর্থ হচ্ছে অঙ্গাণু। কোষের বৃহত্তম অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। এক। দ্বিতীয় পয়েন্ট, মেন সোর্স অফ জেনেটিক মেটেরিয়ালস, মানে ডিএনএ অথবা আরএনএ। ঠিক আছে। ডিএনএ বা আরএনএ এর প্রধান উৎস হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হ্যাঁ, তবে এটাও ঠিক, নিউক্লিয়াস ছাড়া কোনো কোনো ক্ষেত্রে সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়া যে কম্পোনেন্ট বা উপাদানগুলো থাকে তার মধ্যেও কখনো কখনো আমরা কিছু না কিছু জেনেটিক বস্তু দেখতে পাই, কিন্তু কম। মেন হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের উপাদানগুলো বা কম্পোনেন্টগুলোর নাম মনে আছে? হ্যাঁ, কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় হুম, জালিকা, হুম। নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস। ওকে, ভেরি গুড। চারটে, তাই তো? আচ্ছা, এবার দেখো, 1 নাম্বার, নিউক্লিওলাস। নাম্বার 2, সরি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দা। নাম্বার 3, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রস। আর নাম্বার 4, নিউক্লিয়ার বললাম রেটিকুলাম, নিউক্লিয় জালিকা যেটাকে বলছি। অর এর আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার। চারটে পার্ট, ঠিক আছে। নিউক্লিওলাসের কোনো বাংলা নেই। নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম মানে হচ্ছে নিউক্লিয় রস, আর নিউক্লিয়ার রেটিকুলাম মানে হচ্ছে নিউক্লিয় জালিকা। আচ্ছা, এবার একটু ভালো করে, ক্রোমাটিন হ্যাঁ বলো। ক্রোমাটিন ফাইবার স্যার। হ্যাঁ, ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এবার একটু ভালো করে আমার কথাটা ফলো করবে। এই যে চারজন, এই চারজনকে একসাথে আমরা বলছি নিউক্লিয়াস। এই চারজনকে একসঙ্গে আমরা বলছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস কোথায় পাচ্ছি? প্রেজেন্ট ইন সেল। ইউক্যারিওটিক সেল। ঠিক আছে। এই চারজনকে একসঙ্গে আমরা বলছি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস কোথায় পাচ্ছি? ইউক্যারিওটিক সেল। তার মানে ইউক্যারিওটিক কোষে এই চারজনই উপস্থিত থাকে। whereas প্রোক্যারিওটিক কোষে, মানে
ইন প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক কোষে 1 মেমব্রেন নাম্বার, থাকবে 2 না। নাম্বার অ্যাবসেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার প্রেজেন্ট। 2 নাম্বারে কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, অর্থাৎ নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা যদি না থাকে তাহলে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় জালিকা, যেটা নিউক্লিয় রস বা নিউক্লিয় জালিকা, এদেরকে ধরে রাখার মতো কেউ থাকছে না, এরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অর্থাৎ 1 আর 2 না থাকার ফলে 3 আর 4 আছে, কিন্তু 3 আর 4 কি অবস্থায় আছে? 3 আর 4 থাকছে স্ক্যাটার্ড কন্ডিশনে, মানে ছড়ানো ছিটানো অবস্থায়। এই যে 3 আর 4 কেবলমাত্র থাকছে, তাও আবার ছড়ানো ছিটানো অবস্থায়, এটাকে বলা হয় নিউক্লিয়েড, যেটা কিনা কোথায় পাচ্ছি? প্রোক্যারিওটিক কোষে, তাই তো? প্রোক্যারিওটিক কোষে 1 2 থাকছে না, 3 4 থাকছে, তাও ছড়ানো ছিটানো অবস্থায়। এই 3 4 ছড়ানো ছিটানো অবস্থাটাকে আমরা বলছি নিউক্লিয়েড। তাহলে আমরা নিউক্লিয়েড কোথায় পাচ্ছি? প্রোক্যারিওটিক কোষে। সুতরাং নিউক্লিয়েডকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়েডকে আমরা বলবো, এই নিউক্লিয়েডকে আমরা বলবো ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক কোষের মস্তিষ্ক, বা আমরা ব্যাকটেরিয়াল সেলও বলতে পারি, কারণ ব্যাকটেরিয়ার কোষটা যে প্রোক্যারিওটিক উদাহরণ। তা তোমাকে যদি বলা হয় প্রশ্নে পাওয়ার, এই সরি, ব্রেন অফ দ্য সেল, আমার অ্যান্সার হবে নিউক্লিয়াস। যদি বলে ব্রেন অফ ইউক্যারিওটিক সেল, অ্যান্সার হবে কি হবে? অ্যান্সার নিউক্লিয়াস। যদি ব্রেন অফ হিউম্যান সেল, ব্রেন অফ প্ল্যান্ট সেল, ব্রেন অফ অ্যানিমাল সেল, যা কিছু বলে সবেতে নিউক্লিয়াস। কিন্তু যদি বলে ব্রেন অফ ব্যাকটেরিয়াল সেল বা ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? নিউক্লিয়েড। নিউক্লিয়েড। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, নিউক্লিয়াস ইজ ফাউন্ড ইন, কি বলবে আনসার? প্রোক্যারিওটিক সেল। নিউক্লিয়াস ইজ ফাউন্ড ইন, প্রোক্যারিওটিক সেল আর ব্যাকটেরিয়া সেল। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ওটা ইউক্যারিওটিক সেল। সরি ইউক্যারিওটিক বলেছি। হ্যাঁ, নিউক্লিয়াস ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল, আর হ্যাঁ, নিউক্লিয়েড ইজ ফাউন্ড ইন, প্রোক্যারিওটিক। যদি বলে নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, এটা হবে ইউক্যারিওটিক। নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, আচ্ছা, সেটা প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক। আর নিউক্লিয়েড ইজ অ্যাবসেন্ট ইন ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। ক্লিয়ার তো? কোনো কনফিউশন হচ্ছে না তো? না। ওকে, এবার একটা জিনিস বলি, এই প্রেজেন্ট ইনের জায়গায় আমি একটা অ্যাস্টেরিস্ক দিলাম। একটা এক্সেপশন কি? নিউক্লিয়াস is absent in mature আরসিবি। mammalian, আরসিবি নয়, আরবিসি, আরবিসি। ঠিক আছে? ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর পূর্ণাঙ্গ লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে না। এই যে ম্যাচিওর আরবিসি বলা হলো, ম্যামেলিয়ান আরবিসি বলা হলো, এটা কিন্তু একটা ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? এটা একটা ইউক্যারিওটিক সেল, কিন্তু তা সত্ত্বেও ম্যাচিওর হয়ে যাওয়ার পরেতে তার মধ্যে আর নিউক্লিয়াস দেখতে পাই না। এটা একটা ব্যতিক্রম হিসেবে কনসিডার করা হয়, এবং দেখে পরীক্ষাতেও এখানে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, যে এক্সেপশনাল আরবিসি,
সরি এক্সেপশনাল ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে, ব্যতিক্রমী ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন এখান থেকে উঠে আসে, সেটা হচ্ছে এক্সেপশনাল ম্যামালিয়ান আরবিসি, ব্যতিক্রমী স্তন্যপায়ী আরবিসি। ক্যামেল ক্যামেল। হ্যাঁ, গুড, আরবিসি অফ ক্যামেল, ঠিক আছে। অর্থাৎ উটের আরবিসিতে সর্বক্ষণ, মানে আরবিসিতে যতক্ষণ জীবিত ততক্ষণ তার মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাই, ঠিক আছে। দেখো, ক্লিয়ার? কোনো কনফিউশন? No. তাহলে এর মধ্যে থেকে প্রশ্ন এলে আনসার করা যাবে তো? Yes, sir. বেশ, ওকে। এবার চলে আসি নেক্সট, চার নাম্বার, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিকনেম কোষের শক্তিঘর, পাওয়ার হাউস। কোষের শক্তিঘর, ভেরি গুড। পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর, ওকে। আচ্ছা, কারোর ঘুম পেয়ে গেলে বলবে কিন্তু, ঠিক আছে? না, ঘুম পেয়েতেই পারে, রাত্রি হয়ে যাচ্ছে, ঘুম পেয়েতেই পারে। আরেকজন কাকে যেন পেলাম তখন, হ্যাঁ সুস্মিতা। সুস্মিতা পুরো শান্ত, আওয়াজ পাচ্ছি না। স্যার আমি শুনছি, ঘুমাইনি। আচ্ছা, অনিমেষেরই মনে হয় আওয়াজ পাচ্ছি নাকি? স্যার হ্যাঁ, আর কার আওয়াজ পাচ্ছি? মন্টু? হ্যাঁ স্যার। ওকে, দীপেশের আওয়াজ পাচ্ছি না কেন কোনো? দীপেশ শুনতে পাচ্ছ আমার কথা? ব্যাস, দীপেশ মনে হয় লগ ইন করে ঘুমিয়েই পড়েছে। এনিওয়েজ, আচ্ছা, পাওয়ার হাউস অফ দ্য সেল, বেশ। মাইটোকন্ড্রিয়া শুনতে পাচ্ছ? ওকে, মাঝে মাঝে একটু উত্তর দিও, নইলে বুঝতে পারছি না। মাইটোকন্ড্রিয়ার প্রথম স্টেটমেন্ট, স্টেটমেন্ট নাম্বার 1, 1 নাম্বার স্টেটমেন্ট কি? আচ্ছা, এটা হচ্ছে helps in ATP synthesis, ATP সংশ্লেষণে সহায়তা করে। নাম্বার 2, সেকেন্ড স্টেটমেন্ট কি? only organelle that secretes oxidative enzymes, জারক উৎসেচক ক্ষরণ করে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, এই যে আমি এখানে লিখলাম এটিপি, এই এটিপি জিনিসটা কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডেনিন ট্রাইফসফেট হলো, এটা ফুল ফর্ম, জিনিসটা কি? এনার্জি কারণ হ্যাঁ, বাড়তি শক্তি কিনা জমা থাকে স্যার। বাড়তি শক্তি যেটা জমা থাকে, হ্যাঁ স্যার, এটিপির মধ্যে। মানে তোমার মধ্যে এটিপি আছে? না স্যার, প্ল্যান্টে স্যার। আমি তো প্ল্যান্টে, তোমার মধ্যে নেই? আমার মধ্যে স্যার। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখবে সব সময়, সেটা হচ্ছে এটিপি তো শক্তির একটা রূপ। এটিপি is the only form of energy that can be utilized by any living organism. যে কোনো সজীব, ব্যাকটেরিয়া থেকে শুরু করে হিউম্যান অবধি, যে কোনো সজীব বস্তু শক্তিকে ব্যবহার একমাত্র, মানে বায়োলজিক্যালি শক্তিকে ব্যবহার একমাত্র এটিপি ফর্মেই করতে পারে, অন্য কোনো ফর্মে পারে না।
এই যে আমরা খাবার খাই, কেন খাই? ডোন্ট সে স্যার খিদে পায় বলে বা পেট ভরানোর জন্য। না স্যার, শক্তির জন্য। শক্তির জন্য। তো কি শক্তি? তুমি যে খাবারটা খাচ্ছো তার মধ্যে তার মানে শক্তি আছে তো। তাপ শক্তির জন্য স্যার, রাসায়নিক থেকে তাপ শক্তি। তাপ শক্তি তুমি কাজে লাগাতে পারো না। তাই না? না, হুম। তাপ শক্তি যেটা উৎপন্ন হয় সেটা তোমার দেহ থেকে নির্গত হয়ে যায়। তোমার দেহের টেম্পারেচার আছে তো সারাক্ষণ হুম। বেরিয়ে যাচ্ছে। তুমি যে খাবারটা খাচ্ছ তার মধ্যে শক্তি কি রূপে থাকে? ওটা হচ্ছে কি বলে, শৈতিক শক্তি এমন কিছু একটা মনে হচ্ছে নামটা। তুমি যে খাবারটা খাচ্ছ তার মধ্যে শৈতিক শক্তি, ধরো তোমার থালাতে ভাতটা রাখা আছে তখন তার মধ্যে শৈতিক শক্তি। ও না, এটা ভাতটাকে মনে তুমি হচ্ছে মুখের সেটা। মধ্যে তুলছো, কাইনেটিক এনার্জি হ্যাঁ। বা গতি শক্তিতে চলে এলো, এবার চিবিয়ে তাকে গিলে নিলে তখন কি হবে? তখন কি হিসেবে থাকছে? তখন ওটা রাসায়নিক শক্তি হিসেবে থাকছে, আচ্ছা, আচ্ছা। কেমিক্যাল এনার্জি। এই হুম, হুম। কেমিক্যাল এনার্জিটাকে তোমার দেহ পাচন, শোষণ ইত্যাদি ইত্যাদি স্টেপের মাধ্যমে আলটিমেটলি শ্বসন বলে একটা কাজ হয়, যে মনে আছে হ্যাঁ, হ্যাঁ, ওর সাথে? ওই শ্বসন হ্যাঁ। প্রক্রিয়ায় এই রাসায়নিক শক্তিটা এটিপিতে পরিণত হয়। হুম, শ্বসন প্রক্রিয়ায় প্রত্যেক কোষে রাসায়নিক শক্তি এটিপিতে রূপান্তরিত হয়। তখন ওই কোষটা ওই শক্তিটাকে কাজে লাগাচ্ছে, ফলে তুমি হাত পা ছুটতে পারছো, মারপিট করতে পারছো, দৌড়তে পারছো, লাফাতে পারছো, গান গাইতে পারছো, কথা বলতে পারছো, যাবতীয় কাজ করতে পারছো, হুম। তোমার হার্ট চলছে, সবকিছু হচ্ছে। ঠিক আছে? তো যে পদ্ধতিটাতে অ্যাকচুয়ালি ওই রাসায়নিক খাদ্যের রাসায়নিক শক্তিটা এটিপিতে কনভার্ট হয়, রূপান্তরিত হয়, সেই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি আমরা শ্বসন বলি। আর এই শ্বসন কাজেতে মূলত সবচেয়ে মানে মূল পার্টিসিপেট করে কে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? মানে তুমি যে খাবারটা খাচ্ছ তার থেকে, তার মধ্যে মোট যে পরিমাণ শক্তি আছে সেটাকে ম্যাক্সিমাম এটিপিতে কনভার্ট করে মাইটোকন্ড্রিয়া, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। ঠিক আছে? আচ্ছা, স্যার, গ্লাইকোলাইসিসটা তো এতে ঘটে স্যার, সাইড হ্যাঁ, করার জন্য। গ্লাইকোলাইসিস শ্বসনের দুটো পর্যায়, মূল পর্যায় দুটো, গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র। তো হ্যাঁ, গ্লাইকোলাইসিসে মাত্র 2 অণু এটিপি আসে, যেখানে ক্রেবস চক্রে আমরা 36 অণু এটিপি পাই, রিলিজ হয়। হ্যাঁ, ঠিক আছে? তো মোটের মধ্যে 2-এর থেকে তো 36 অনেক বেশি। হ্যাঁ। তো গ্লাইকোলাইসিসে সরি ক্রেবস চক্রটা মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়, এবং সেই কারণেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। ঠিক আছে? মেন শক্তিটা ওখান থেকে রিলিজ হচ্ছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু মনে করে দেখো, মাইটোকন্ড্রিয়ার ছবিটা কিরকম ছিল? পট মানে এটা বেলুনের মতো ছিল না ছবিটা? অর্ধেক কাটা। এরকম, আর ভেতরে আঙুলের মতো প্রবর্ধক ছিল তো। ক্রিস্টি। হ্যাঁ, গুড। এরকম ছিল। এগুলোকে আমরা বলছি ক্রিস্টি, তাই তো? এই ক্রিস্টিটাকে যদি একটু বড় করে আঁকি তখন এরকম দেখতে লাগে। আর এর গায়ে অসংখ্য টুনি বাল্বের মতো জিনিস আছে। হুম। অক্সিজেন স্যার এগুলা। হ্যাঁ, পারক্সিজোমস, বা এর আরো একটা নাম আছে। F0 না? হ্যাঁ, না, পার্সোনাল অধিনায়ক। পার্সোনাল অধিনায়ক। বা F0 দ্বারা। F0 বা F1 পার্টিকেল কণা, F1 কণা, তাই তো? অ্যাকচুয়ালি এই যে পারক্সিজোম বা F0 F1 কণা, এরাই কিন্তু অ্যাকচুয়ালি এই এই যে বললাম না সিক্রিট অক্সিডেটিভ এনজাইম জারক উৎসেচক, এই জারক উৎসেচকটা ক্ষরণ করে। ওকে? আচ্ছা, যদি আমরা প্রোক্যারিওটিক সেল বলি, কোষ বলি,
তার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকবে না স্যার, গুড, মাইটোকন্ড্রিয়া থাকবে না, কারণ সেখানে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গন থাকবে না। অ্যাবসেন্ট। আর যদি আমরা ইউক্যারিওটিক সেল বলি, এর ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকছে, প্রেজেন্ট। তাহলে ইউক্যারিওটিক কোষ মানে আমরা, আমাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তো আমরা ওখান থেকে এনার্জি পেয়ে যাচ্ছি, শক্তি আরামসে পেয়ে যাচ্ছি, তাই তো? কিন্তু তাহলে প্রোক্যারিওটিক কোষ মানে ধরো ব্যাকটেরিয়া, তাহলে মেসোজোম থাকবে, ব্যাকটেরিয়া শক্তি কোত্থেকে পাচ্ছে? মেসোজোম, আমাদের ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া থাকে না, মেসোজোম তার থাকে। বদলে মেসোজোম। ভেরি গুড। অর্থাৎ instead of mitochondria, mesosome is present। ঠিক আছে? কার ক্ষেত্রে? না, প্রোক্যারিওটের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে মেসোজোম থাকে। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে এই মেসোজোম, প্রোক্যারিওটের ক্ষেত্রে মেসোজোম হচ্ছে পাওয়ার হাউস। তাহলে ব্যাকটেরিয়ার পাওয়ার হাউস হচ্ছে মেসোজোম। ক্লিয়ার তো? দেখো, তাহলে পাওয়ার হাউস অফ দ্য সেল নিউক্লিয়াসের মতো, পাওয়ার হাউস অফ দ্য সেল যদি বলে তাহলে আমার অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ প্রোক্যারিওটিক সেল যদি বলে তাহলে আমার অ্যান্সার হবে কি হবে? মেসোজোম। মেসোজোম। তা পাওয়ার হাউস অফ ব্যাকটেরিয়াল সেলে যদি বলে তাহলেও আমার অ্যান্সার হবে মেসোজোম। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি নেক্সট। চার নম্বর না, চার। ওকে, এবার 5 নম্বরে আসছি। রাইবোজোম। রাইবোজোমের নিকনেম ওই প্রোটিন ফ্যাক্টরি। গুড। প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। আচ্ছা, রাইবোজোমের প্রথম স্টেটমেন্ট, স্মলেস্ট অর্গানেল অফ দ্য সেল, অর্থাৎ কোষের ক্ষুদ্রতম অঙ্গাণু। দ্বিতীয়, হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস। ঠিক আছে? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রোটিন ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? আর এটা হচ্ছে পর্দাবিহীন, হ্যাঁ এটা পর্দাবিহীন, এর হ্যাঁ, পর্দা নেই। হ্যাঁ, সে তো পর্দা নেই। আচ্ছা, রাইবোজোম যদি আমরা প্রোক্যারিওটিক কোষের কথা বলি তাহলে রাইবোজোম হচ্ছে 70S টাইপ। আর যদি আমরা এইচসিএস। ইউক্যারিওটিক সেলের কথা বলি তাহলে হচ্ছে 80S টাইপ। ঠিক আছে? আচ্ছা, আগে ওই ব্যাকটেরিয়ার কোষে কিরকম রাইবোজোম পাওয়া যায়, মানুষের কোষে কিরকম রাইবোজোম পাওয়া যায়, এরকম ভাবে প্রশ্নগুলো আসতো। কিন্তু বর্তমানে ওখান থেকে আর অতটা ভাবে প্রশ্নগুলো না দিয়ে বর্তমানে কি করে, বর্তমানে প্রশ্নটা দিয়ে দেয় এই এস কে কেন্দ্র করে। এস এর ব্যাপারে 3টে পয়েন্ট একটু মাথায় রেখো। 1 নাম্বার পয়েন্ট, এর নাম হচ্ছে
ভেদবার্গস ইউনিট, ভেদবার্গের একক। দ্বিতীয়, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অদক্ষেপ গুণাঙ্ক। 3 নাম্বার, এটা বেসিক্যালি এর ভ্যালু। 1000 RPM for 15 minutes clockwise। ঠিক আছে? আচ্ছা, মানে যদি আমি 80s বলি, তার মানে কিন্তু 80 ইন্টু 1000, ঠিক আছে? এত আরপিএম। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। per minute। ওকে, মানে রাইবোজোম ঘোরে না। ভেদবাগ হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। ভেদবাগ বলেছিলেন রাইবোজোমকে যদি অবিকৃত অবস্থায়, ইনট্যাক্ট কন্ডিশনে কোষ থেকে পৃথক করতে হয়, তাহলে কি করতে হবে না, একটা টেস্ট টিউব নাও, তার মধ্যে জল জাতীয় তরল কিছু দাও, যেটার মধ্যে কোষকে দিয়ে এই টিউবটাকে 1 মিনিটে 80,000 পাক ঘোরাতে হবে। 80,000 পাক কতক্ষণ ঘোরাবে, মানে কিরম, মানে 1 মিনিটে 80,000 পাক, এই স্পিডে কতক্ষণ ঘোরাবে না 15 মিনিট। 15 মিনিট ঘোরানোর পরেতে, ঠিক 15 মিনিট কমপ্লিট হলে রাইবোজোম ইনট্যাক্ট কন্ডিশনে অবিকৃত অবস্থায় টেস্ট টিউবের নিচে অদক্ষেপ পড়ে যাবে। কোষটা ওই তরলের মধ্যেই থাকবে, রাইবোজোম টেস্ট টিউবের নিচে অদক্ষেপ পড়ে যাবে। যেহেতু এই পদ্ধতিটা ভেদবাগ আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে বলা হয় ভেদবার্গের একক বা ভেদবার্গস ইউনিট। আর রাইবোজোম যেহেতু নিচে অদক্ষেপ পড়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অদক্ষেপ গুণাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে ঘটনাটার কথা আমি বললাম, 1 মিনিটে 80,000 পাক, এটা তো হাতে করে ঘোরানো সম্ভব নয়। তার জন্য এটার কোনো ইনস্ট্রুমেন্ট দরকার, কোনো যন্ত্র দরকার। অর্থাৎ পরীক্ষার কোয়েশ্চেনটা এইভাবে দেয়, instrument used for isolation of cellular organelles, অর্থাৎ কোষীয় উপাদান বা কোষীয় অঙ্গাণু পৃথক করার জন্য যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রটি আমরা ব্যবহার করছি, তার নাম হচ্ছে আলট্রা সেন্ট্রিফিউজ। ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে আলট্রা সেন্ট্রিফিউজ। আবার পরীক্ষায় কখনো কখনো এই সেলুলার অর্গানেলের জায়গায়, ডিএনএ বলে দেয়, অর্থাৎ আইসোলেশন অফ ডিএনএ। মাথা রাখবে, ডিএনএ এর জন্য আরো বেশি স্পিড দরকার, এবং অতিরিক্ত স্পিডে টেস্ট টিউব গরম হয়ে গেলে ডিএনএ বেরোয় না। সেই জন্য ডিএনএ এর ক্ষেত্রে মাথা রাখবে আনসারটা হবে আলট্রা কুলিং সেন্ট্রিফিউজ, যার ইন্টারনাল টেম্পারেচার, ভেতরের টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? ইনস্ট্রুমেন্টেশনের নামগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টের নামগুলো, কারণ ইনস্ট্রুমেন্টেশন থেকে প্রশ্ন আসে। বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোথায় কি কাজে লাগছে না লাগছে, বা অমুক কাজেতে কোন ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয়, এরকম ভাবে প্রশ্নগুলো কখনো কখনো দিয়ে দেয়। ঠিক আছে? দেখো, আজকে যা কিছু বকবক করলাম, মগজস্থ না সাইড দিয়ে চলে গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারোর কোনো কনফিউশন নেই তো? না স্যার। সবার কাছে ক্লিয়ার তো পুরোপুরি?
স্যার আর এই যে এটিএস ওটাও কি একই? হ্যাঁ এটিএস টাইপ যেটা ওটাও একই ভাবে মানে ইসে হ্যাঁ, করা হয়? এস এস মানেই তাই। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি রাখলাম। নেক্সট ক্লাসেতে সেলের রিমেনিং পার্টটা কমপ্লিট করে টাইম থাকলে আমি পরের চ্যাপ্টার আবার সেল ডিভিশনে চলে যাব, শুরু করব। ঠিক আছে, হ্যাঁ একটা স্যার। জিনিস যতটুকু বললাম এটা একটু গো থ্রু করে এসো, একটু দেখে রেখো। যদি কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসের শুরুতেই আমাকে বলবে। ঠিক আছে, আমি ডাউটটা ক্লিয়ার করে তারপর আমি আবার ফার্দার এগোবো। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, নির্দ্বিধা জানাবে কিন্তু, কোনো অসুবিধা নেই। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা। ওকে ওকে, চলো গুড নাইট, আজকের মতো এই অবধি, ফার্দার আবার পরের ক্লাসে। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, চলো, ওয়েলকাম।